আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সর্বশেষ জরিপের রেকর্ড খতিয়ান চূড়ান্ত মুদ্রিত এবং প্রকাশিত হওয়ার পর খতিয়ানের কতিপয় ভুল সংশোধনে সহকারী কমিশনার ভূমিগণ উক্ত আইনের 143 ধারার মোতাবেক ক্ষমতা এবং এই একই আইনের 143 ধারায় বলা হয়েছে যে সহকারী কমিশনার ভূমি তিনি ক্ষমতাবান হয়ে এই তিনটি ভুলের মধ্যে রাজস্ব অফিসার কর্তৃক খতিয়ান যে আর ভুল সংশোধন বিষয়ে কতিপয় যে আইন এবং বিধি এখানে বলা হয়েছে সেটা হচ্ছে চূড়ান্ত ভাবে মুদ্রিত যে রেকর্ড খতিয়ানটি হয়ে যাচ্ছে প্রকাশ হচ্ছে সেই রেকর্ড খতিয়ানের মধ্যে যে তিনটি ভুল সংশোধন করে দিবে সেটি কিন্তু স্টেট এগুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর ধারা 143 মোতাবেক একজন সহকারী কমিশনার ভূমি তিনি সংশোধন করে দিতে পারবেন। তার মধ্যে যে তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক নম্বর হচ্ছে করণিক ভুল। যেই ভুলগুলি বলা হয়েছে যে করণিক ভুল এমন একটি ভুল যা প্রকৃত সরল বিশ্বাসে ভুল ক্রমে বা অসাবধানতা হয়েছে বোঝা যাবে, এইরূপ ভুলের পিছনে কারো কোনো অসাধু উদ্দেশ্য নেই এমনটি হবে বোঝা যাবে এবং এই ভুলের সাথে অন্য কারো সত্য স্বার্থের সংশ্লিষ্টতা থাকবে না, যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ বিনষ্ট হবে না, যার নামে খতিয়ান সৃষ্টি হয়েছে সংশোধনের পর প্রকৃত প্রাপ্যতা অপেক্ষা ভূমি কম বেশি এগুলি হবে না। এই সব বিষয় কিন্তু করণিক ভুলের মধ্যে কিন্তু এটা বলা হচ্ছে। তারপরে করণিক ভুলের মনে করেন যে খতিয়ানে মালিকের নিজ নামে মালিকের যে খতিয়ানের মধ্যে মালিকের নিজ নামে কিংবা পিতা মাতা স্বামী তার নামের যে সকল ভুল রয়েছে, নামের বানানের ভুল রয়েছে, দয় রস্যুকার হওয়ার কথা রস্যুকার হয় নাই, রয়ের পুটুলি পড়ার কথা সেখানে হয় নাই, তারপরে আকার পড়ার কথা সেখানে হয় নাই। উদাহরণস্বরূপ যদি বলা হয় যে আব্দুর রহমানের জায়গায় আব্দুর রেহমান হয়ে গেছে, রয় একার হয়ে গেছে, তারপরে রহিম মিয়ার ওইখানে সরাসরি রহিম আলী হয়ে গেছে, এরকম যদি ভুল হয় সেটির কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে পিতা পুত্র কন্যা স্বামী স্ত্রী পদবী বংশ পরিচয় করণিক ভুল যদি হয়ে থাকে, যেমন একজনের নাম আছে আবুল হাওলাদার, সে আবুল হাওলাদার না হয়ে সেখানে আবুল খান হয়ে গেছে, তারপরে আরেকজনের নাম আছে আশরাফ জমাদ্দার, সেখানে হয়ে গেছে আশরাফ শেখ, এরকম যদি হয় সেটাই কিন্তু বলা হয়। তারপরে একজন মহিলার ক্ষেত্রে হতে পারে যে জমিলা বেগম, সেখানে পিতা হবে জামাল উদ্দিন, কিন্তু রেকর্ডে পিতার স্থলে তার স্বামীর নাম পড়ে গেছে, স্বামীর স্থলে পিতার নাম পড়ে গেছে, এরকম যদি হয়। তারপর ঠিকানা যদি ভুল হয়ে থাকে, যেমন গ্রামের নাম হচ্ছে মনে করেন কাশীপুর, সেখানে লেখা হয়েছে করিমপুর, এরকম যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার এটা সংশোধন করে নিতে পারবেন। খতিয়ানের অংশে যদি কোনো ভুল হয়ে থাকে, সেই অংশের ভুল যেমন হতে পারে যে আপনি একটা সম্পত্তির দুইজন মালিক, সেখানে 50-50 হওয়ার কথা কিন্তু লেখা হয়েছে 60-50, লেখা হয়েছে 60-40, এরকম হয় না? এই জিনিসগুলি যদি হয় সেটি কিন্তু আপনি সংশোধন করতে পারবেন, আদালতে মামলা করা লাগবে না। তারপরে অনেক সময় দেখা যায় দুইজন উত্তরাধিকারী ক্রয় মূল্যে সম্পত্তি ক্রয় করেছে, তাতে 50-50 হওয়ার কথা কিন্তু হয়ে গেছে 60-40, 30-70 বা 65-35, এরকম হয়ে গেছে। অর্থাৎ অংশে কম বেশি, একজনের বেশি হয়েছে আর একজনের কম হয়েছে। এই জিনিসটা যাতে যাদের আছে তারা এটা আদালতে মামলা না করে আপনি এসিল্যান্ড অফিস থেকে এটা সংশোধন করে নিতে পারবেন। তারপরে খতিয়ানে যদি দাগ নাম্বার ভুল হয়ে থাকে, আপনার দাগ নাম্বার আছে 510 হয়ে গেছে 501, উল্টা পাল্টা হয়ে গেছে। তারপরে আপনার আছে মনে করেন 410 হয়ে গেছে 401, ছিল 401 হয়ে গেছে 410, এইগুলি যদি হয়ে থাকে, দাগ সূচিতে 77 নম্বর দাগটি 137 নম্বর খতিয়ানে দেখানো হলে প্রকাশিত 137 নম্বর খতিয়ানের 177 নম্বর দাগটি ভুল ক্রমে বাদ করে সেটি 177 হয়ে গেছে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলো কিন্তু আপনি এসিল্যান্ড অফিস থেকে কারেকশন করে নিতে পারবেন। তারপরে হচ্ছে যদি খতিয়ানে গাণিতিক ভুল হয়ে থাকে, কারণ আপনার যে অংশটা লেখা হয়েছে সেখানে আপনার হওয়ার কথা ছিল যে 1.27 একর, অর্থাৎ 1.27 একর, সেখানে 1 পয়েন্ট দিয়ে দুটো শূন্য দিয়ে 27 লিখে দিছে, একটা শূন্য দিয়ে 27 লিখে দিছে, এরকম যদি লিখে দেয় তাহলে এটা কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। 50% স্থলে 0.5% হয়ে গেছে,
500% হয়ে গেছে, এরকম যদি হয় সেটাও কিন্তু আপনি এই গাণিতিক ভুলগুলি কিন্তু সংশোধন করতে পারবেন। খতিয়ানের দাগের মোট পরিমাণ যদি ভুল হয়ে থাকে, তাহলে মাঠ পর্চা, তসদিককৃত খতিয়ানে বা জরিপের আপত্তি, আপিল, পরবর্তী কার্যক্রমে কাগজপত্র অনুযায়ী জমির পরিমাণ যথাযথভাবে 20 একর, নকশায় বাস্তবে 20 একর, কিন্তু চূড়ান্ত ভাবে মুদ্রিত প্রকাশিত খতিয়ানে চলে আসছে 13.25 একর। মানে কত সুন্দর করে বলে দিচ্ছে যে আপনার যে সম্পত্তিটা আপনার খতিয়ানের মধ্যে থাকার কথা কত, যথা জমির পরিমাণ 20 একর, নকশায়ও 20 একর আছে, কিন্তু চূড়ান্ত ভাবে যখন প্রিন্ট হয়ে আসছে সেখানে এসে দেখা গেছে 14 একর, 15 একর, 16 একর, 17 একর এরকম চলে আসছে। এই ভুলগুলি পূর্বের ডকুমেন্ট দেখে এসিল্যান্ড কিন্তু সেইগুলি কারেকশন করে দিতে পারবে। দাগের মধ্যে খতিয়ানের অংশে যদি করণীয় কোনো ভুল হয়ে থাকে, সেইটা হলো মনে করেন দাগ অনুযায়ী যে 512 নম্বর দাগটি একটি নতুন খতিয়ানে লিপিবদ্ধ হয়েছে, কিন্তু এই খতিয়ানে 50 অংশ এবং অন্যটিতে 40 অংশ লিপিবদ্ধ হয়েছে, অবশিষ্ট 10% বা 10 অংশ কোথাও লিপিবদ্ধ হয় না, মানে একদম বাদ পড়ে গেছে। এরকম যদি হয়, দুটি খতিয়ানে 50-50 হয়েছে, একটি খতিয়ানে আপনার 60-40 হয়েছে, অনুরূপ বিভাজনে সম্পূর্ণ জমি দুইটি খতিয়ানে লিপিবদ্ধ হবে, কিন্তু সেটি খতিয়ানের ক্ষেত্রে অংশ হিসেবে করণিক ভুল হতে পারে। এইগুলি যদি হয় তাহলে এইগুলি পূর্বের কাগজপত্র দেখে তারা কিন্তু এটা সংশোধন করে দেবে। দখল বিষয়ক অন্যান্য বিশেষ মন্তব্যে যদি ভুল হয়ে থাকে, যে আপনার খতিয়ানের মন্তব্য কলামে লেখা আছে সরকারি জমির ক্ষেত্রে মন্তব্য কলামে জবরদখল উল্লেখ করার বিধান না থাকলেও ভুল ক্রমে সেটা সরাসরি মন্তব্যের কলমে জবরদখল লিখে দিছে। হাট বাজারের ক্ষেত্রে প্রকাশ দেখা গেছে যে রহিমপুর হাট, সেই স্থলে ভুলে প্রকাশ করা হয়েছে করিমপুর হাট। এরকম যদি হয়ে থাকে সেগুলিও কিন্তু সংশোধন করে নিতে পারবেন। তারপরে খতিয়ান নাম্বারে যদি ভুল হয়, যেমন আপনার 400 নম্বর খতিয়ানের স্থলে যদি 409 নম্বর হয়ে থাকে, মানে উল্টা পাল্টা যদি হয়ে থাকে তাহলে সেটি আপনি সংশোধন করে নিতে পারবেন। খতিয়ান বইতে যদি খতিয়ান বাদ পড়ে যায়, আপনার এটা এন্ট্রি করতে যদি বাদ পড়ে যায়, তাহলে যেমন আপনার 413 নম্বর খতিয়ানের কপি ভূমি মালিকের কাছে এবং ওয়ার্কিং ভলিউমে তা আছে, কিন্তু বাধাইকৃত যে রেজিস্টার বা ভলিউমটি তৈরি করছে সেটার মধ্যে মনে করেন যে এন্ট্রি নাই। আপনাকে যে খতিয়ানটি ওয়ার্কিং ভলিউমের যে খতিয়ানটি আপনাকে দেওয়া হয়েছে সেইটি কিন্তু সেটিতে আপনার সেই খতিয়ানটা আছে, আবার তাদের কাছেও ছিল, কিন্তু যখন এই পৃষ্ঠাগুলি বাধাই করে, এই বাধাই করার সময় এই পৃষ্ঠাটি বাদ পড়ে গেছে, ভুলে বাদ পড়ছে, এটি বাধাই হয় নাই। এরকম যদি হয় তাহলে আপনার কাছে যে কপিটি আছে ওই কপিটি নিয়েও কিন্তু আপনি এটা জানাই এটা করতে পারেন। খতিয়ানে প্রতারণামূলক লেখা যদি কেউ লিখে থাকে, যে অনেক সময় দেখা যায় যে প্রতারণামূলক অনেকে উৎকোষ নিয়ে বিনিময় করে প্রতারণা করে থাকে, এরকম যদি কেউ হয়ে থাকে, প্রতারণামূলক অন্তর্ভুক্তি বলতে সাধারণ জমির মালিকানা, অংশের হিস্সা তথ্য, বিভিন্ন জমির পুরানো ডকুমেন্ট সংক্রান্ত তথ্য প্রতারণামূলক ভাবে খতিয়ানে লিপিবদ্ধ করে ভূমি মালিকের ভূমি সত্ত্বের ক্ষতি করা বোঝায়, যে তার সত্ত্ব বিনষ্ট করা হচ্ছে, এরকম বোঝায়। প্রতারণামূলক অন্তর্ভুক্তির মধ্যে আপনার জালিয়াতির মাধ্যমে যদি সৃষ্টি করে খতিয়ান কেউ, তারপরে পরস্পর যোগসাজশের মাধ্যমে মাঠ পর্যায়ের হাত চূড়ান্ত রেকর্ড, যে রেকর্ড পর্চাটা যেটা তৈরি করে সেটারও অন্তর্ভুক্তের মধ্যে যে জালিয়াতির ছাপ যদি দেখা যায়, তঞ্চকতা যদি থাকে বহুলভাবে পরিলক্ষিত হয়, তাহলে জালিয়াতির মাধ্যমে সৃষ্টি খতিয়ান সেটি গ্রহণযোগ্য না। পরস্পর যোগসাজশের মাধ্যমে মাঠ পর্যায় হতে চূড়ান্ত রেকর্ড প্রকাশনার পর্যন্ত যে কোনো পর্যায়ে জালিয়াতি আশ্রয় গ্রহণ করে খতিয়ান যদি প্রস্তুত করে, সেটা নিয়ে আপনি এসিল্যান্ডকে জানাতে পারবেন। তারপরে হচ্ছে আপনার দলিলে দুই ব্যক্তির একটি সম্পত্তির মালিক, দলিলে হিস্সার উল্লেখ রয়েছে, তারপরেও রেকর্ডে হিস্সা এদিক সেদিক করে ফেলছে, উল্টাপাল্টা করে ফেলছে, অথবা ওয়ারিশ মূলে মালিক কিন্তু উত্তরাধিকারী অনুযায়ী হিস্সা রেকর্ড হয় নাই, এগুলিও আপনারা যোগাযোগ করতে পারবেন। তারপরে অর্পিত সম্পত্তি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সংস্থা, কোর্ট অফ ওয়ার্ডস, তারপরে ওয়াকফা, দেবত্তার প্রভৃতি জমি প্রতারণামূলক ভাবে যদি কেউ রেকর্ড করে নিয়ে থাকে সেটিও সংশোধন হয়ে যাবে। তারপরে কোন প্রকাশিত খতিয়ানে ঘষা মাজা, ওভার রাইটিং, বিভিন্ন নাম ঠিকানা, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, অংশ, পরিমাণ ইত্যাদি বসানো, নিজে নিজে বসানো, ঘষা মাজা করে, এগুলিও যদি করে তাহলে সেটা নিয়েও কিন্তু আপনার এসিল্যান্ড অফিসে গিয়ে আপনি এটা কিন্তু সংশোধন করতে পারবেন। তারপরে
প্রকৃত এবং সর্বশেষ 3 নম্বর যে ভুলটি রয়েছে সেটি হলো যে প্রকৃত এবং যথার্থ ভুল। প্রকৃত এবং যথার্থ ভুলে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে প্রকৃত ভুল বা যথার্থ ভুল বলতে এই ধরনের ভুলকে বোঝায় যা জরিপের সময় খতিয়ানের কোনরূপ প্রতারণার উদ্দেশ্য ছাড়া সরল বিশ্বাসে করা হয়েছে। এই ভুল এতই দৃশ্যমান যে সংশোধন ছাড়াই মালিকানা সুস্পষ্ট হয় এবং এতে স্বার্থ অধিকারী মালিকানা সত্ত্বেও কোনো ক্ষতি হয় না। প্রকৃত ভুল বা যথার্থ ভুলের মধ্যে 1 নম্বরই হচ্ছে পিতামাতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হওয়ার কথা থাকলেও তা পিতামাতার সেই মৃত পিতামাতার নামেই সেই সম্পত্তি রেকর্ড হয়ে গেছে। বৈধভাবে অর্জিত মালিকের নামে যে সম্পত্তি সেই মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না হয়ে পূর্ববর্তী রেকর্ড মালিকের নামে সেই চূড়ান্ত রেকর্ডটি হয়েছে। অর্থাৎ হালনাগাদ যে রেকর্ডটি সেটি পূর্বের মালিকের নামে হয়েছে, কিন্তু আপনি সম্পত্তির মালিক, আপনার দলিল আছে, সবকিছু আছে, জমি দখলে আছেন, আপনার নামে হওয়ার কথা না হয়ে আপনার দাতার নামে সেই রেকর্ডটি হয়ে গেছে। তারপরে অর্পিত সম্পত্তি যেটি সম্পত্তি বিষয় যেটি তফসিলভুক্ত সম্পত্তি জমি অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড হয়ে গেছে। আপনার জমিটা হচ্ছে আপনার নিজে, সেটি তফসিলভুক্ত, কিন্তু সেটি অর্পিত সম্পত্তিতে নিয়ে যায় বসায় রাখছে। এরকম যদি হয়ে থাকে, বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশের সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমির রেকর্ড না হয়ে পূর্বরেখিত ব্যক্তির নামে রেকর্ড হয়েছে। আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেছিলেন, সেই মকদ্দমার রায় মোতাবেক আপনার নামে কিন্তু রেকর্ডটি সংশোধন করে দেওয়ার কথা, কিন্তু সেটি না করে দিয়ে সে পূর্বের মালিকের নামে আবার রেকর্ড সংশোধন করে দিয়েছে। এই সমস্ত ভুল আপনি কিন্তু এসিল্যান্ড অফিস থেকে সংশোধন করতে পারবেন। তারপরে এখানে আরো বলা হয়েছে যে ভুল সংশোধনের পদ্ধতি আপনি কিভাবে ভুল সংশোধন করতে পারবেন। সেখানে বর্ণিত যে বিষয়টি লেখা হয়েছে যে স্টেট এগুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর সংশ্লিষ্ট ধারা দিয়ে টেন্ডেন্সি রুল 1955 এর সংশ্লিষ্ট বিধিতে ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ প্রতিপন্নের মাধ্যমে জনগণের দুর্ভোগ ও লাঘবের লক্ষ্যে মন্ত্রণালয় হতে ইতিপূর্বে জারিকৃত 23 সেপ্টেম্বর 2015 তারিখের যে পরিপত্রটি দেওয়া হয়েছিল সেই পরিপত্র কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে প্রত্যেক উপজেলা এবং সার্কেল ভূমি অফিস এটা করে দিতে পারবে। আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি এই বিষয়টি 7 দিনের মধ্যে 7 কর্মদিবসের ভিতরে সংশ্লিষ্ট ইউনিয়ন এবং পৌর সহকারী কর্মকর্তার ক্ষেত্রে কানুনগ এবং সার্বিয়ার দ্বারা তদন্তপূর্বক কাগজপত্র প্রতিবেদন নথি সামিল করবেন। সবকিছু কিন্তু এই অনেক বড় একটি সাবজেক্ট, তারপর আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। সহকারী কমিশনার ভূমি এই আদেশ আপনার সংযুক্ততার ক্ষেত্রে আবেদনকারীর তর্কিত আদেশের বিরুদ্ধে স্টেট এগুজেশন অ্যাক্ট 1950 এর 150 মোতাবেক তার নিকট 30 কার্য দিবসের মধ্যে রিভিউ বা আবেদন মাধ্যমে এটি সংশোধন করতে পারবেন। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।